স্বাগত সকলকে গল্পকথার শ্রুতিপাঠ্যে। পাঠ চলছে রবীন্দ্র সাহিত্য থেকে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত পুনশ্চ কাব্যগ্রন্থের কবিতা। আজকের পর্বে আপনাদেরকে পাঠ করে শোনাবো পুনশ্চ কাব্যগ্রন্থ থেকে 31 সংখ্যক কবিতা থেকে 35 সংখ্যক কবিতা পর্যন্ত। তবে প্রিয় শ্রোতা বন্ধুগণ, আর দেরি না করে আজকের পর্বের পাঠ শুরু করা যাক। পুনশ্চ কাব্যগ্রন্থের আজকের পর্বের প্রথম কবিতা 31 সংখ্যক কবিতা উন্নতি। কবিতাটি রচনা হয়েছে 26শে আষাঢ় 1339। উপরে যাবার সিঁড়ি, তারই নিচে দক্ষিণের বারান্দায় নীলমণি মাস্টারের কাছে সকালে পড়তে হতো ইংলিশ রিডার। ভাঙা পাঁচিলের কাছে ছিল মস্ত তেঁতুলের গাছ। ফল পাকবার বেলা, ডালে ডালে ঝপাঝপ বাঁদরের হতো লাফালাফি। ইংরেজি বানান ছেড়ে দুই চক্ষু ছুটে যেত লেজদোলা বাঁদরের দিকে। সেই উপলক্ষে আমার বুদ্ধির সঙ্গে রাঙামুখ বাঁদরের নির্ভেদ নির্ণয় করে মাস্টার দিতেন কানমোলা। ছুটি হলে পরে শুরু হতো আমার মাস্টারি উদ্ভিদ মহলে। ফলসা চালতা ছিল, ছিল সার বাঁধা সুপুরির গাছ। অনাহুত জন্মেছিল কি করে কুলের এক চারা বাড়ির গাঁ ঘেঁষে। সেটাই আমার ছাত্র ছিল। ছড়ি দিয়ে মারতেম তাকে, বলতেম, দেখ দেখি বোকা, উঁচু ফলসার গাছে ফল ধরে গেল। কোথাকার বেটে কুল উন্নতির উৎসাহই নেই। শুনেছি বাবার মুখে যত উপদেশ, তার মধ্যে বারবার উন্নতি কথাটা শোনা যেত। ভাঙা বোতলের ঝুড়ি বেচে শেষকালে কি হয়েছে লক্ষপতি ধনী, সেই গল্প শুনে শুনে উন্নতি যে কাকে বলে দেখেছি সুস্পষ্ট তার ছবি। বড় হওয়া চাই, অর্থাৎ নিতান্ত পক্ষে হতে হবে বাজিতপুরের ভোজমল্লিকের জুড়ি। ফলসার ফলে ভরা গাছ, বাগান মহলে সেই ভোজু মহাজন। চারাটাকে রোজ বোঝাতেম, ওরই মতো বড় হতে হবে। কাঠি দিয়ে মাপি তাকে এ বেলা ও বেলা, আমারই কেবল রাগ বাড়ে, আর কিছু বাড়ে না তো। সেই কাঠি দিয়ে তাকে মারি শেষে সব জোরে, একটু ফলেনি তাতে ফল। কানমলা যত দেই পাতাগুলো মোলে মোলে ততই উন্নতি তার কমে। এদিকে ছিলেন বাবা ইনকাম ট্যাক্সও কালেক্টর, বদলি হলেন বর্ধমান ডিভিশনে। উচ্চ ইংরেজির স্কুলে পড়া শুরু করে উচ্চতার পূর্ণ পরিণতি কলকাতা গিয়ে। বাবার মৃত্যুর পরে সেক্রেটারিয়েটে উন্নতির ভিত্তি ফাঁদা গেল। বহু কষ্টে বহু ঋণ করে বোনের দিয়েছি বিয়ে। নিজের বিবাহ প্রায় টার্মিনাসে এলো আগামী ফাল্গুন মাসে নবমী তিথিতে। নববসন্তের হাওয়া ভিতরে বাইরে বইতে আরম্ভ হলো যেই, এমন সময় রিডাকশন। পোকা খাওয়া কাঁচা ফল বাইরেতে দিব্যি টুপটুপে ঝুপ করে খসে পড়ে বাতাসের এক দমকায়। আমার সে দশা। বসন্তের আয়োজনে যে একটু ত্রুটি হলো সে কেবল আমারই কপালে। আপিসের লক্ষ্মী ফিরালেন মুখ, ঘরের লক্ষ্মীও। স্বর্ণকমলের খোঁজে অন্যত্র হলেন নিরুদ্দেশ। সার্টিফিকেটের তাড়া হাতে শুকনো মুখ, চোখ গেছে বসে। তুবড়ে গিয়েছে পেট, জুতোটার তলা ছেঁড়া। দেহের বর্ণের সঙ্গে চাদরের ঘুচে গেছে বর্ণভেদ। ঘুরে মরি বড়লোকদের দাড়ি। এমন সময় চিঠি এলো ভোজু মহাজন। দেনায় দিয়েছে ক্রোক ভিটে বাড়িখানা। বাড়ি গিয়ে উপরের ঘরে জানলা খুলতে সেটা ডালে ঠেকে গেল। রাগ হলো মনে, ঠেলাঠেলি করে দেখি, আরে আরে ছাত্র যে আমার। শেষকালে বড়ই তো হলো, উন্নতির প্রত্যক্ষ প্রমাণ দিলে। ভোজু মল্লিকেরই মতো আমার দুয়ারে দিয়ে হানা। পুনশ্চ কাব্যগ্রন্থ থেকে আজকের পর্বের দ্বিতীয় কবিতা 32 সংখ্যক কবিতা ভীরু। কবিতাটি রচনা হয়েছে 5ই শ্রাবণ 1339। ম্যাট্রিকুলেশনে পড়ে ব্যঙ্গ সুচতুর, বটেকৃষ্ট ভীরু ছেলেদের বিভীষিকা।
একদিন কি কারণে সুনীতকে দিয়েছিল উপাধি পরমহংস বলে। ক্রমে সেটা হলো পাতিহাঁস, শেষকালে হলো হাঁসখালি। কোনো তার অর্থ নেই, সেই তার খোঁচা। আঘাতকে ডেকে আনে যে নিরীহ আঘাতকে করে ভয়, নিষ্ঠুরের দল বাড়ে, ছোঁয়াচ লাগায় অট্টহাসে। ব্যঙ্গরসিকের যত অংশ অবতার, নিষ্কাম বিদ্রুপ সূচি বিধে। অহৈত বিদ্বেষেতে সুনীতকে করে জড়। একদিন মুক্তি পেল সে বেচারা, বেরোলো স্কুল থেকে। তারপরে গেল বহু দিন, তবু যেন নাড়িতে জড়িয়েছিল সেদিনের সশঙ্ক সংকোচ। জীবনে অন্যায় যত, হাস্যবক্র যত নির্দয়তা, তারই কেন্দ্রস্থলে বটেকৃষ্ট রেখে গেছে কালো স্থূল বিগ্রহ আপন। সে কথা জানত বটু। সুনীতের এই অন্ধ ভয়টাকে মাঝে মাঝে নাড়া দিয়ে পেত সুখ। হিংস্র ক্ষমতার অহংকারে ডেকে যেত সেই পুরাতন নামী, হেসে যেত খলখল হাসি। বিএল পরীক্ষা দিয়ে সুনীত ধরেছে ওকালতি। ওকালতি ধরল না তাকে, কাজের অভাব ছিল, সময়ের অভাব ছিল না। গান গেয়ে সেতার বাজিয়ে ছুটি ভরে যেত। নিয়ামত ওস্তাদের কাছে হতো তার সুরের সাধনা। ছোট বোন সুধা, ডায়োসিসনের বিয়ে, গণিতে সে এমএ দিবে এই তার পণ। দেহ তার ছিপছিপে, চলা তার চটুল চকিত। চশমার নিচে চোখে তার ঝলমল কৌতুকের ছটা। দেহ মন কুলে কুলে ভরা তার হাসিতে খুশিতে। তারই এক ভক্ত সখী নাম উমারানী। শান্ত কণ্ঠস্বর, চোখে স্নিগ্ধ কালো ছায়া, দুটি সরু চুড়ি, সুকুমার দুটি তার হাতে। পাঠ্য ছিল ফিলোসফি। সে কথা জানাতে তার বিষম সংকোচ। দাদার গোপন কথাখানা সুধার ছিল না অগোচর। চেপে রেখেছিল হাসি, পাছে হাসি তীব্র হয়ে বাজে তার মনে। রবিবার চা খেতে বন্ধুকে ডেকেছিল। সেদিন বিষম বৃষ্টি, রাস্তা গলি ভেসে যায় জলে। একা জানালার পাশে সুনীত সেতারে আলাপ করেছে সুরট মল্লার। মন জানে উমা আছে পাশের ঘরেই, সেই যে নিবিড় জানাটুকু বুকের স্পন্দনে মিলে সেতারের তারে তারে কাঁপে। হঠাৎ দাদার ঘরে ঢুকে সেতারটাকে কেড়ে নিয়ে বলে সুধা, উমার বিশেষ অনুরোধ, গান শোনাতেই হবে, নইলে সে ছাড়ে না কিছুতে। লজ্জায় সখীর মুখ রাঙা। এ মিথ্যা কথার কি করেছে প্রতিবাদ করা যায় ভেবে সে পেল না। সন্ধ্যার আগেই অন্ধকার ঘনিয়ে এসেছে। থেকে থেকে বাদল বাতাসে দরজাটা ব্যস্ত হয়ে ওঠে। বৃষ্টির ঝাপটা লাগে কাঁচের শাসিতে। বারান্দার টব থেকে মৃদু গন্ধ দেয় জুঁই ফুল। হাঁটু জল জমেছে রাস্তায়। তারই পর দিয়ে মাঝে মাঝে ছলো ছলো শব্দে চলে গাড়ি। দীপালোকহীন ঘরে সেতারের ঝংকারের সাথে সুনীত ধরেছে গান নটমল্লারের সুরে। আওয়ে পিয়ারওয়া, রিমিঝিমি বরখান লাগে। সুরের সুরেন্দ্রলোকে মন গেছে চলে। নিখিলের সব ভাষা মিলে গেছে অখণ্ড সঙ্গীতে। অন্তহীন কাল সরোবরে মাধুরীর শতদল। তারপরে যে রয়েছে একা বসে, চেনা যেন তবু সে অচেনা। সন্ধ্যা হলো, বৃষ্টি থেমে গেছে, জ্বলেছে পথের বাতি। পাশের বাড়িতে কোন ছেলে দুলে দুলে চেঁচিয়ে ধরেছে তার পরীক্ষার পড়া। এমন সময় সিঁড়ি থেকে অট্টহাস্যে এলো হাঁক, কোথাও রে, কোথা গেল হাঁসখালি। মাংসল পৃথুল দেহ বটেকৃষ্ট, স্ফীত রক্ত চোখ। ঘরে এসে দেখে সুনীত দাঁড়িয়ে দাঁড়িয়ে নিঃসংকোচ স্তব্ধ ঘৃণা নিয়ে। স্থূল বিদ্রুপের ঊর্ধ্বে ইন্দ্রের উদ্যত বজ্র যেন। জোর করে হেসে উঠে কি কথা বলতে গেল বটু। সুনীত হাঁকল চুপ। অকস্মাৎ বিদলিত ভেকের ডাকের মতো হাসি গেল থেমে। পুনশ্চ কাব্যগ্রন্থ থেকে আজকের পর্বের পরবর্তী কবিতা
৩৩ সংখ্যক কবিতা তীর্থযাত্রী। কবিতাটি রচনা হয়েছে মাঘ ১৩৩৯। কনকনি ঠান্ডায় আমাদের যাত্রা। ভ্রমণটা বিষম দীর্ঘ, সময়টা সবচেয়ে খারাপ। রাস্তা ঘোরালো, ধারালো বাতাসের চোট, একেবারে দুর্জয় শীত, ঘাড়ে ক্ষত, পায়ে ব্যথা, মেজাজ চড়া উটগুলো। শুয়ে শুয়ে পড়ে গলা বরফে, মাঝে মাঝে মন যায় বিগড়ে, যখন মনে পড়ে পাহাড়তলিতে বসন্ত মঞ্জিল, তার চাতাল, আর শরবতের পেয়ালা হাতে রেশমি সাজে যুবতীর দল। এদিকে উটওয়ালারা গাল পাড়ে গনগন করে রাগে, ছুটে পালায় মদ আর মেয়ের খোঁজে। মশাল যায় নিভে, মাথা রাখবার জায়গা জোটে না। নগরে যাই, সেখানে বৈরিতা, নগরীতে সন্দেহ। গ্রামগুলো নোংরা, তারা চড়া দাম হাঁকে, কঠিন মুশকিল। শেষে ঠাউরালেম, চলবো সারা রাত, মাঝে মাঝে নেব ঝিমিয়ে, আর কানে কানে কেউ বা গান গাবে। এ সমস্তই পাগলামি। ভোরের দিকে এলেম, যেখানে মিঠে শীত, সেই পাহাড়ের খদে। সেখানে বরফ সীমার নিচেটা ভিজে ভিজে, ঘন গাছগাছালির গন্ধ। নদী চলেছে ছুটে, জলযন্ত্রের চাকা আঁধারকে মারছে চাপড়। দিগন্তের গায়ে ৩টে গাছ দাঁড়িয়ে, বুড়ো সাদা ঘোড়াটা মাঠ বেয়ে দৌড় দিয়েছে। পৌঁছলেম শরাবখানায়, তার কপাটের মাথায় আঙুরলতা। দুজন মানুষ খোলা দরজার কাছে পাশা খেলছে টাকার লোভে, পা দিয়ে ঠেলছে শূন্য মদের কূপো। কোনো খবরই মিলল না সেখানে। চললেম আরো আগে, যেতে যেতে সন্ধে হলো। সময় পেরিয়ে যায়, তখন খুঁজে পেলেম জায়গাটা। বলা যেতে পারে ব্যাপারটা তৃপ্তিজনক। মনে পড়ে এসব ঘটেছে অনেক কাল আগে, আবার ঘটে যেন এই ইচ্ছে। কিন্তু লিখে রাখো, এই লিখে রাখো, এত দূরে যে আমাদের টেনে নিয়েছিল, সে কি জন্মের সন্ধানে না মৃত্যুর? জন্ম একটা হয়েছিল বটে, প্রমাণ পেয়েছি, সন্দেহ নেই। এর আগে তো জন্মও দেখেছি, মৃত্যু। মনে ভাবতেম তারা এক নয়, কিন্তু এই যে জন্ম, এ বড় কঠোর, দারুণের যাতনা, মৃত্যুর মতো, আমাদের মৃত্যুর মতোই। এলেম ফিরে আপন আপন দেশে, এই আমাদের রাজত্বগুলোয়। আর কিন্তু স্বস্তি নেই সেই পুরানো বিধিবিধানে, যার মধ্যে আছে সব অনাত্মীয় আপন দেবদেবী আঁকড়ে ধরে। আর একবার মরতে পারলে আমি বাঁচি। পুনশ্চ কাব্যগ্রন্থের আজকের পর্বের পরবর্তী কবিতা ৩৪ সংখ্যক কবিতা চিররূপের বাণী। কবিতাটি রচনা হয়েছে ৩রা পৌষ ১৩৩৯, ইংরেজির ১৮ই ডিসেম্বর ১৯৩২। প্রাঙ্গণে নামল অকাল সন্ধ্যার ছায়া, সূর্যগ্রহণের কালিমার মতো উঠল ধ্বনি খোলো দ্বার। প্রাণপুরুষ ছিল ঘরের মধ্যে, সে কেঁপে উঠল চমক খেয়ে, দরজা ধরল চেপে। আগলের উপর আগল লাগলো, কম্পিত কণ্ঠে বললে, কে তুমি? মেঘমন্দ্রধ্বনি এলো, আমি মাটি রাজত্বের দূত। সময় হয়েছে, এসেছি মাটির দেনা আদায় করতে। ঝনঝন বেজে উঠল দ্বারের শিকল, থর থর কাঁপল প্রাচীর, হায় হায় করে ঘরের হাওয়া। নিশাচরের ডানার ঝাপটা আকাশে আকাশে, নিশিথিনীর হৃৎকম্বনের মতো ধক 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 আঘাতে খান খান হলো দ্বারের আগল, কপাট পড়ল ভেঙে। কম্পমান কণ্ঠে প্রাণ বললে, হে মাটি, হে নিষ্ঠুর, কি চাও তুমি? দূত বললে, আমি চাই দেহ। দীর্ঘ নিঃশ্বাস ফেললে প্রাণ, বললে, এতকাল আমার লীলা এই দেহে, এর অণুতে অণুতে আমার নৃত্য, নাড়িতে নাড়িতে ঝঙ্কার,
মুহূর্তেই কি উৎসব দেবে ভেঙে? দীর্ণ হয়ে যাবে বাঁশি, চূর্ণ হয়ে যাবে মৃদঙ্গ, ডুবে যাবে এর দিনগুলি অতল রাত্রির অন্ধকারে। দূত বললে, ঋণে বোঝাই তোমার এই দেহ, শোধ করবার দিন এলো। মাটির ভাণ্ডারে ফিরবে তোমার দেহের মাটি। প্রাণ বললে, মাটির ঋণ শোধ করে নিতে চাও, নাও, কিন্তু তার চেয়ে বেশি চাও কেন? দূত বিদ্রূপ করে বললে, এই তো তোমার নিঃস্ব দেহ, কৃশক্লান্ত কৃষ্ণ চতুর্দশীর চাঁদ, এর মধ্যে বাহুল্য আছে কোথায়? প্রাণ বললে, মাটি তোমার, রূপ তো তোমার নয়। অট্টহাস্যে হেসে উঠল দূত, বললে, যদি পারো দেহ থেকে রূপ নাও ছাড়িয়ে। প্রাণ বললে, পারবই, এই পণ আমার। প্রাণের মিতা মন সে গেল আলোক উৎসের তীর্থে, বললে জোর হাত করে, হে মহাজ্যোতি, হে চিরপ্রকাশ, হে রূপের কল্প নির্ঝর, স্থূল মাটির কাছে ঘটিও না তোমার সত্যের অপলাপ, তোমার সৃষ্টির অপমান। তোমার রূপকে লুপ্ত করে সে কোন অধিকারে? আমাকে কাঁদায় কার অভিশাপে? মন বসল তপস্যায়, কেটে গেল হাজার বছর, লক্ষ বছর। প্রাণীর কান্না থামে না, পথে পথে বাটপাড়ি, রূপ চুরি যায় নিমিষে নিমিষে। সমস্ত জীবলোক থেকে প্রার্থনা ওঠে দিন রাত, হে রূপকার, হে রূপরসিক, যে দান করেছ নিজ হাতে, জড় দানব তাকে কেড়ে নিয়ে যায় যে, ফিরিয়ে আনো তোমার আপন ধন। যুগের পর যুগ গেল, নেমে এলো আকাশবাণী, মাটির জিনিস ফিরে যায় মাটিতে, ধ্যানের রূপ রয়ে যায় আমার ধ্যানে। বর দিলেম হারা রূপ ধরা দেবে, কায়ামুক্ত ছায়া আসবে আলোর বাহু ধরে তোমার দৃষ্টির উৎসবে। রূপ এলো ফিরে দেহহীন ছবিতে, উঠল শঙ্খধ্বনি, ছুটে এলো চারিদিক থেকে রূপের প্রেমিক। আবার দিন যায়, বৎসর যায়, প্রাণীর কান্না থামে না, আরো কি চাই? প্রাণ জোড়হাত করে বলে, মাটির দূত আসে নির্মম হাতে কণ্ঠযন্ত্রে কলুপু লাগায়, বলে কণ্ঠ নালী আমার, শুনে আমি বলি, মাটির বাঁশিখানি তোমার বটে, কিন্তু বাণী তো তোমার নয়। উপেক্ষা করে সে হাসে, শোনো আমার ক্রন্দন, হে বিশ্ববাণী, জয়ী হবে কি জড় মাটির অহংকার? সেই অন্ধ সেই মুখ তোমার বাণীর উপর কি চাপা দেবে চিরমুকত্ব? যে বাণী অমৃতের বাহন, তার বুকের উপর স্থাপন করবে চরের জয়স্তম্ভ। শোনা গেল আকাশ থেকে, ভয় নেই, বায়ু সমুদ্রে ঘুরে ঘুরে চলে অশ্রুত বাণীর চক্রলহরী, কিছুই হারায় না। আশীর্বাদ এই আমার, সার্থক হবে মনের সাধনা। জীর্ণ কণ্ঠ মিশবে মাটিতে, চিরজীবী কণ্ঠস্বর বহন করবে বাণী। মাটির দানব মাটির রথে যাকে হরণ করে চলেছিল, মনের রথ সেই নিরুদ্দেশ বাণীকে আনলে ফিরিয়ে কণ্ঠহীন গানে। জয়ধ্বনি উঠল মর্তলোকে, দেহমুক্ত রূপের সঙ্গে যুগল মিলন হলো দেহমুক্ত বাণীর, প্রাণ তরঙ্গিনীর তীরে দেহনিকেতনের প্রাঙ্গণে। পুনশ্চ কাব্যগ্রন্থের আজকের পর্বের শেষ কবিতা, ৩৫ সংখ্যক কবিতা, সূচি। কবিতাটি রচনা হয়েছে ১লা অগ্রহায়ণ ১৩৩৯, ইংরেজি ১৭ই নভেম্বর ১৯৩২। রামানন্দ পেলেন গুরুর পদ, সারাদিন তার কাটে জপে তপে। সন্ধ্যাবেলায় ঠাকুরকে ভোজ্য করেন নিবেদন, তারপরে ভাঙে তার উপবাস। যখন অন্তরে পান ঠাকুরের প্রসাদ, সেদিন মন্দিরে উৎসব। রাজা এলেন, রানী এলেন, এলেন পণ্ডিতেরা দূর দূর থেকে।
এলেন নানা চিহ্নধারী নানা সম্প্রদায়ের ভক্তদল। সন্ধ্যাবেলায় স্নান শেষ করে রামানন্দ নৈবেদ্য দিলেন ঠাকুরের পায়ে। প্রসাদ নামল না তার অন্তরে, আহার হলো না সেদিন। এমনি যখন 2 সন্ধ্যা গেল কেটে, হৃদয় রইল শুষ্ক হয়ে। গুরু বললেন মাটিতে ঠেকিয়ে মাথা, ঠাকুর কি অপরাধ করেছি? ঠাকুর বললেন, আমার বাস কি কেবল বৈকুণ্ঠে? সেদিন আমার মন্দিরে যারা প্রবেশ পায়নি, আমার স্পর্শ যে তাদের সর্বাঙ্গে। আমারই পাদদোক নিয়ে প্রাণ প্রবাহিনী বইছে তাদের শিরায়। তাদের অপমান আমাকে বেজেছে। আজ তোমার হাতের নৈবেদ্য অশুচি, লোকস্থিতি রক্ষা করতে হবে যে প্রভু। বলে গুরু চেয়ে রইলেন ঠাকুরের মুখের দিকে। ঠাকুরের চক্ষু দীপ্ত হয়ে উঠল। বললেন, যে লোকসৃষ্টি স্বয়ং আমার, যার প্রাঙ্গণে সকল মানুষের নিমন্ত্রণ, তার মধ্যে তোমার লোকস্থিতির বেড়া তুলে আমার অধিকারের সীমা দিতে চাও? এত বড় স্পর্ধা! রামানন্দ বললেন, প্রভাতেই যাব এই সীমা ছেড়ে, দেব আমার অহংকার দূর করে তোমার বিশ্বলোকে। তখন রাত্রি 3 প্রহর। আকাশের তারাগুলি যেন ধ্যানমগ্ন। গুরুর নিদ্রা গেল ভেঙে। শুনতে পেলেন, সময় হয়েছে, ওঠো, প্রতিজ্ঞা পালন করো। রামানন্দ হাত জোর করে বললেন, এখনো রাত্রি গভীর, পথ অন্ধকার, পাখিরা নীরব, প্রভাতের অপেক্ষায় আছি। ঠাকুর বললেন, প্রভাত কি রাত্রির অবসানে? যখনই চিত্ত জেগেছে, শুনেছ বাণী, তখনই এসেছে প্রভাত। যাও তোমার ব্রত পালনে। রামানন্দ বাহির হলেন পথে একাকী। মাথার উপরে জাগে ধ্রুব তারা। পার হয়ে গেলেন নগর, পার হয়ে গেলেন গ্রাম। নদী তীরে শ্মশান চণ্ডাল শবদাহে ব্যাপৃত। রামানন্দ 2 হাত বাড়িয়ে তাকে নিলেন বক্ষে। সে ভীত হয়ে বললে, প্রভু, আমি চণ্ডাল, নাভা আমার নাম, হেও আমার বৃত্তি, অপরাধী করবেন না আমাকে। গুরু বললেন, অন্তরে আমি মৃত অচেতন আমি, তাই তোমাকে দেখতে পাইনি এতকাল। তাই তোমাকেই আমার প্রয়োজন, নইলে হবে না মৃতের সৎকার। চললেন গুরু আগিয়ে, ভোরের পাখি উঠল ডেকে। অরুণ আলোয় শুকতারা গেল মিলিয়ে। কবির বসেছেন তার প্রাঙ্গণে, কাপড় বুনছেন আর গান গাইছেন গুনগুন স্বরে। রামানন্দ বসলেন পাশে, কণ্ঠ তাঁর ধরলেন জড়িয়ে। কবির ব্যস্ত হয়ে বললেন, প্রভু, জাতিতে আমি মুসলমান, আমি জোলা, নীচ আমার বৃত্তি। রামানন্দ বললেন, এতদিন তোমার সঙ্গ পাইনি বন্ধু, তাই অন্তরে আমি নগ্ন। চিত্ত আমার ধুলায় মলিন, আজ আমি পরব সূচি বস্ত্র তোমার হাতে, আমার লজ্জা যাবে দূর হয়ে। শিষ্যেরা খুঁজতে খুঁজতে এলো সেখানে, ধিক্কার দিয়ে বললে, এ কি করলেন প্রভু? রামানন্দ বললেন, আমার ঠাকুরকে এতদিন যেখানে হারিয়েছিলুম, আজ তাকে সেখানে পেয়েছি খুঁজে। সূর্য উঠল আকাশে, আলো এসে পড়ল গুরুর আনন্দিত মুখে।